সিনিয়র সাংবাদিক সালেউদ্দিন। স্বাগত আপনাকে স্টুডিওতে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে হাসিনার 6 মাস কারাদণ্ড, গুমের অন্ধকার অধ্যায়। ইত্তেফাক বাধ্যতামূলক অবসরে এনবিআর-এর 3 সদস্য ও 1 কমিশনার, অপতথ্য ছড়ানোর সঙ্গে বাইরের ও স্থানীয় কিছু লোক জড়িত, প্রধান উপদেষ্টা। মানবজমিন। ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য, হাসিনার বিরুদ্ধে প্রথম রায়। কালের কণ্ঠ। শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়। তারেক রহমান। আমার দেশ হাসিনার প্রথম সাজা, ঢাকায় জাতিসংঘ মনোনীত দূতকে নিয়ে অস্বস্তি। আমাদের সময় দেশের রপ্তানিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, তত্ত্বাবধায়ক ও সীমানা নিয়ে একমত সব দল। কালবেলা বাড়ছে মেয়াদ ব্যয়ের বিলাস, চালু হলো না 16 অ্যাপস। ক্ষমতাচ্যুত হওয়ার পর ট্রাইব্যুনালে প্রথম কারাদণ্ড শেখ হাসিনার। সময়ের আলো। বিএনপির মার্কা পেতে 1 আসনে কমপক্ষে 5 নেতা, হাসিনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। খবরের কাগজ। নজরদারিতে এনবিআর-এর অর্ধশত কর্মকর্তা কর্মচারী, ইতিহাস গড়ে এশিয়া কাপে বাংলাদেশ। ইনকিলাব। ঝুলন্ত সংলাপের সফলতার সন্ধান, হাসিনার বিরুদ্ধে প্রথম রায়। আলোকিত বাংলাদেশ। সমাধান নয় সংঘাতের পদধ্বনি, ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা। করতোয়া। শেখ হাসিনার প্রথম সাজা, গণতন্ত্রকে শক্তিশালী করতে ছাড় দিয়েছে বিএনপি। শেখ হাসিনার সাজা নিয়েই আজকের প্রথম শিরোনাম। 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলাটাতে, যেটা হয়েছে আদালত অবমাননা। জি মতি ভাই, এটা একটা শেখ হাসিনার একটা উক্তি ছিলেন যে উনি উনারে কোন এক নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তো ওই কথোপকথনে শেখ হাসিনা বলেছেন যে তাহলে তো আমি 262 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তো এই কথাটা একটা ফৌজদারি অপরাধের মতো হইতে পারে, যে উনি একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন যে তিনি 262 জনকে হত্যা করবেন। হ্যাঁ, মানে একটা 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 উগ্র মানসিকতার একটা ইয়ে। এইটা আদালত অবমাননার নেচার না, পড়ে না। আমাদের এখানে এই উপমহাদেশে আদালত অবমাননার বিভিন্ন মামলা হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন হয়েছে। আপনি নিজেও একটা আদালত অবমাননার মামলায় ছিলেন, যেটা ছিল যে আপনি এখনো নিষ্পত্তি হয়নি। জি, এখনো নিষ্পত্তি হয়নি। তো আদালত অবমাননার নেচারটা অন্যরকম, যে এখানে আদালতের কর্তৃত্বকে প্রশ্ন তুলতে হবে এবং আদালতের বিচারকের অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার অ্যাপিলেট ডিভিশন জাজমেন্ট আছে, এক বিচারকে জুতা দিয়ে, এক মক্কেল জুতা দিয়ে একটা জুতা ছুঁড়ে ফেলছিল। তো তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আসছিল। তো বিচারক রায় দিয়েছেন, একটু বিখ্যাত রায়, যে এই বিচারকের এই আসামির মনে কোনো ক্ষোভ ছিল যেটা বিচার বিভাগ নিরসন করতে পারে নাই, অতএব এটা আদালত অবমাননা, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তো এই জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত অবমাননার, এখানে তারা কয়েকটা বিষয় আনছেন আমি দেখলাম। এর মধ্যে একটা হলো যে উনি বাদী বিবাদী সাক্ষীদেরকে হুমকি দিয়েছেন। তো এই মানবতা বিরোধী অপরাধ আইনেই বিধান আছে, সাক্ষী নিরাপত্তা বিধান। তো ওই যদি উনি হুমকি দিতেন, তাহলে তাদের বিরুদ্ধে হুমকির মামলা আমাদের ফৌজদারি বা দণ্ডবিধিতে আমাদের থানায় বা আদালতে এই মামলা করার ইয়ে ছিল, এবং এটা প্রচলিত আদালতে এটার বিচার হতো। তো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যে তার অপমাননার জন্য বিচার করতে পারে না তা না, প্রত্যেক আদালতের এই ক্ষমতা আছে। কিন্তু আমি মনে করি এইসব অহেতুক ছোটখাটো বিষয় নিয়ে এই মহান মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালকে পরে থাকাটা ঠিক না। হ্যাঁ, আমাদের তাদের সামনে এটা মহান কাজ, যে এই যে গণহত্যা হলো প্রায় 2000 মানুষের মতো, অনেক মানুষের চক্ষু গেল। কিন্তু এটা যদি মানে সঠিক মামলা না হয়ে থাকে, রায় না হয়ে থাকে, তাহলে তো প্রথমেই ধাক্কা। হ্যাঁ, এইটা ধরেন শেখ হাসিনা যেহেতু পলাতক, তার আপিল করার সুযোগ নাই। তিনি যেদিন আসবেন সেদিন তিনি আপিল করতে পারবেন। আমি বলছি যে এক একজন বিচারকের একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমাদের সামনে যেসব রায় আছে তার ইয়ে থেকে আমি বলি এইটা আদালত অবমাননার নেচারে হয় না। তবে এটা একটা ফৌজদারি অপরাধ করেছেন
সেই হিসাবে দণ্ডবিধিতে তার বিরুদ্ধে একটা মামলা হতো এবং প্রচলিত আদালতও তার বিচার হতে পারত। তো এখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মনে করেছেন যে আমার সাক্ষীদের নিরাপত্তা ইত্যাদিও একটা, যেহেতু সাক্ষী এবং বাদী আদালতেরই একটা অংশ, অর্থাৎ তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আদালতের, এবং যেহেতু তিনি সাক্ষী এবং বাদীদেরকে হুমকি দিচ্ছেন, মানে বিচার কাজকেই তিনি হুমকি দিচ্ছেন, ফলে আদালত ওইটাকে গুরুত্ব দিয়ে করেছেন। তা আমি মনে করি আদালত এটাকে অবাল্য করলে হইতো, কারণ তাদের সামনে মহান কাজ আছে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে এনবিআর এর 4জন কর্মকর্তাকে অফশোরে পাঠানো হয়েছে। এনবিআর নিয়ে আন্দোলন হচ্ছিল, এই আন্দোলনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু ব্যবসায়ী মহল সবাই কিন্তু এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত কি? দেবতী ভাই দেখেন, এই সরকার আসার শুরু থেকেই একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের মনে কিন্তু শান্তি নাই, মানুষ কিন্তু শান্তি পাচ্ছে না, মানুষ সবসময় একটা শঙ্কার মধ্যে থাকে, এই বোধহয় কিছু একটা হয়ে গেল। যখন এই ঘটনাটা, এই এনবিআর এর যে আন্দোলনটা হইল, তারা আমি মনে করি যে একটা বেআইনি আন্দোলন করেছিল। তারা কিন্তু কোনো ট্রেড ইউনিয়ন না, তারা সরকারি কর্মকর্তা, তাদের একটা আচরণবিধি আছে। ফলে তারা এইভাবে তালা মেরে বা কমপ্লিট শাটডাউন করা, এই আপনি কমপ্লিট শাটডাউনের কথাটা আসলো কোত্থেকে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই শব্দটা আসছে। আমাদের এখানে অতীতে যত রাজনৈতিক আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলগুলো বাংলা ভাষায় কর্মসূচি দিত, এই ইংলিশটা আসছে হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কারণ কি আমি ঠিক জানি না, যে তৈরি করেছে সে মনে করছে এই শব্দটাই এখন তরুণ প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ হবে, সেই জন্য হইতে পারে। কিন্তু তারা যে কাঠামোতে এই দেশকে জিম্মি করতে চাইছিল, কারণ আপনি জানেন আমাদের রাজস্ব আহরণের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে তারা, এবং তাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তারা স্ট্রাইক করে বসেছিল, তারা কাজকর্ম করছিল না। একটা দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, এবং বিশৃঙ্খল অবস্থাটা এমন পর্যায়ে গেছিল, আজকেই অর্থ উপদেষ্টা বলছেন যে এই জন্য তাকে IMF এবং বিশ্ব ব্যাংকে নিজে চিঠি লিখতে হয়েছে। চিঠি লিখে এনবিআর এর সামগ্রিক পরিস্থিতি তাকে অভিহিত করতে হয়েছে। এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তা প্রথমে সচিব পর্যায়ে একটা চিঠি লেখা হয়েছিল, বিশ্ব ব্যাংকের কর্মকর্তা বলছেন না, সচিব পর্যায়ে লেখলে হবে না, সচিবের চিঠি আমরা আমলেই